জেল ভেঙে 209 জন জঙ্গি পালিয়ে যায়। এরপর সাতক্ষীরা জেল ভেঙে, দেখুন সাতক্ষীরা জেল কিন্তু আমাদের সীমান্তবর্তী, এই সাতক্ষীরা জেল ভেঙে 596 জন জঙ্গি পালায়। আরেকটা হচ্ছে শেরপুর, এটা ওই মেঘালয় সীমান্তের কাছে, এখানে থেকে 500 জন জঙ্গি পালায়। শুধু জঙ্গিরা নয়, এর সঙ্গে সন্ত্রাসবাদীরাও পালায় ওখানে, যারা জেলের মধ্যে ছিল। প্রশ্ন হচ্ছে এরা এই সময় যে ইউনূস সরকার এদেরকে সেফ প্যাসেজটা দিল, আর এখান থেকে বলা হচ্ছে যে আমরা খুব দ্রুত সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব, কোথাও যেন কোন জায়গাটা মিল এখানে তৈরি হচ্ছে। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি, আজকে এই শো থেকে একটাই ক্যাম্পেন, অন্তত আমার স্বর্ণালী সরকারের, সোজাসুজি অবিলম্বে সিল করা হোক সীমান্ত। আমি বলছিলাম যে ফিরহাদ হাকিম এর আগে অনেক ধরনের কথা বলেছেন, আজকে কি বলেছেন আমি শোনাবো। তার আগে আমি আলাপ করে দিই, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। খুব জরুরি আজকের বিজেপির উপস্থিতি, কারণ আমি শুরুতেই বললাম যে এই সীমান্ত সিল বা সীমান্তের এই সমস্যা এবং এদেরকে আইডেন্টিফাই করা শুধুমাত্র রাজ্য প্রশাসনের কাজ নয়, একই সঙ্গে ভারত সরকারেরও দায়িত্বের মধ্যে পড়ে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শঙ্কুদেবের জন্য। রয়েছেন সাংবাদিক রক্তিম দাস এবং রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা অর্থাৎ ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। খুব টু দ্য পয়েন্ট প্রশ্ন আজকের আমার, যেহেতু আমি ক্যাম্পেনের মতো করে এই শো করছি আজকে, মানুষ সচেতন হোক, দেখুক, অবিলম্বে সীমান্ত সিল করা হোক, একটাই দাবি আমার সোজাসুজি। আমি শুরু করবো আজকে রক্তিম দাসকে দিয়ে। রক্তিম দা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং এই জসিমউদ্দিন রহমানির উত্থান, তার সমস্ত কার্যকলাপ দীর্ঘদিন ধরে আপনি নিজে দেখেছেন, স্টাডি করেছেন, রিপোর্ট করেছেন। আজকে এরা কিভাবে, কোন ফাঁক গলে এই দেশের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকছে, পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করছে, পশ্চিমবঙ্গের একটা শ্রেণী যারা সোকল্ড অতিবাম বা সেকুলারিজমের মুখোশ পরে ঘুরে বেড়ায়, তারা সরাসরি এদের থেকে এই জামাতি ফান্ড নিচ্ছে। আজকে হাওয়ালা যোগ স্পষ্ট হয়ে গেছে সাত রাদির তরফ থেকে, এবং এখানকার সমস্ত খারিজি মাদ্রাসায় মগজ ধোলাইয়ের কাজ করছে। আমি এর আগেই বলছিলাম যে সরস্বতী পুজোর বাধা নিয়ে যা চলেছে এবার এ রাজ্যে, সেটা একটা ট্রেলার, বা বাংলাদেশে যা চলছে সেটাও একটা ট্রেলার। আসল সিনেমা শুটিং হচ্ছে, সিনেমা চলছে এই রাজ্যে বিভিন্ন খারিজি মাদ্রাসার অলিতে গলিতে। রক্তিমদা, আমি একটু এটা সবার জানার দরকার, যে আজকে আমি স্টাডি করছিলাম, পরিসংখ্যানটা দিই, এটা খুব জানা দরকার সবার। তো ইউনূস সরকারের শপথ নেওয়ার 4 দিন পর থেকেই সন্ত্রাসী আখতার হোসেনের মুক্তির পর থেকে একে একে বাংলাদেশের যেসব জঙ্গিরা, যাদেরকে শেখ হাসিনা সরকার জেলের ভেতর ঢুকিয়েছিল, তাদেরকে ছাড়া হতে শুরু করে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ছাড়া পেয়েছে 1314 জন পালিয়েছে। কিভাবে পালিয়েছে আমি বলি, এরা কারা কারা? আনসারুল আল ইসলাম, জামাতুর আনসার ফিল হিন্দা সার্কিয়া, আনসারুল্লাহ বাংলা টিম, যার কথা আপনি বলছেন, হিজবুত তাহরি, হুজি এবং জেএমবি। প্রথম স্টার্ট হয় 19শে জুলাই, নরসিংদী জেলে জঙ্গি হামলা হয়, তাতে 9 জন জঙ্গি সহ 826 জন আসামি পালায়। এরপর কাশিমপুর জেল, 5ই আগস্টের পরে কাশিমপুর জেল একটা খুব আমাদের প্রেসিডেন্সি জেলের মতো একটা খুব নিরাপদ জেল, যেখান থেকে পালানো খুব কঠিন, কিন্তু সেই জেল ভেঙে 209 জন জঙ্গি পালিয়ে যায়। এরপর সাতক্ষীরা জেল ভেঙে, দেখুন সাতক্ষীরা জেল কিন্তু আমাদের সীমান্তবর্তী, এই সাতক্ষীরা জেল ভেঙে 596 জন জঙ্গি পালায়। আরেকটা হচ্ছে শেরপুর, এটা ওই মেঘালয় সীমান্তের কাছে, এখানে থেকে 500 জন জঙ্গি পালায়। শুধু জঙ্গিরা নয়, এর সঙ্গে সন্ত্রাসবাদীরাও পালায় ওখানে, যারা জেলের মধ্যে ছিল। প্রশ্ন হচ্ছে এরা এই সময় যে ইউনূস সরকার এদেরকে সেফ প্যাসেজটা দিল, আর এখান থেকে বলা হচ্ছে যে আমরা খুব দ্রুত সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব, কোথাও যেন কোন জায়গাটা মিল এখানে তৈরি হচ্ছে। এবং এই গাজাউতুল হিন্দ বা যেসব শব্দগুলো আসছে ইসলামিক স্টেট তৈরি করার, কালকেই আমরা দেখেছি যে শেখ হাসিনার বাড়ি যখন ভাঙা হচ্ছে, বা বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হচ্ছে, সেখানে কিন্তু ইসলামিক স্টেটের পতাকা উঠছে, সেখানে কিন্তু হিজবুত তাহরির পতাকা উঠছে। তার মানে এটা শুরু হয়ে গেছিল, এটা এবার সামনে চলে এসছে যে এটা পুরোটাই একটা জঙ্গি রাষ্ট্র, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাঁচবো না। ওদের দরজায় জঙ্গি দাঁড়িয়ে আছে, আর আমাদের 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আমার দরজায় কড়া নাড়বে। এবং এখানে রাজনৈতিক নেতারা যদি সচেতন না হন, তারা যদি দেশকে বিক্রি করে দিতে চান, তাহলে কিন্তু আমাদের বিপদ খুবই মারাত্মক জায়গায় চলে যাবে। এবং অদ্ভুতভাবে দেখছি যে বিএসএফের ওপর আজকে সকালবেলা যেভাবে আক্রমণ হয়েছে, অন্ধকারের মধ্যে তাকে কাটারি দিয়ে কোপাতে গেছে 2 জন জঙ্গি, এবং বিএসএফ বাধ্য হয়ে গুলি চালিয়েছে সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটা সীমান্তে। তো জঙ্গিরা যেভাবে ঢুকছে এবং বেরোচ্ছে, স্থানীয় প্রশাসন যদি এই জঙ্গি আটকাতে, এবং সরকার যদি, স্থানীয় সরকার অর্থাৎ তৃণমূল সরকার, তারা যদি তার
পদক্ষেপটা না নেন তাহলে কিন্তু আর কদিনের মধ্যেই হয়তো আমরা জঙ্গি হানার মধ্যে পড়ে যাব। কারণ জঙ্গিদের এতদিন ছিল এটা সেফ প্যাসেজ এখানে থাকার জন্য, যে কারণে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে। কিন্তু এবার এরা কিন্তু সেই সেফ প্যাসেজকে বিস্তার করছে, কারণ তাদের সেল যেগুলো স্লিপার সেল সেগুলোকে তারা অ্যাক্টিভ করে ফেলেছে। তাই ওই যার নামটি আপনি বললেন রহমানি, সে কিন্তু উস্কাচ্ছে এবং খোদ মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে যে আপনি মোদী সরকারের জোয়ার ভেঙে বাইরে বেরিয়ে এসে আলাদা একটা রাষ্ট্র গঠন করুন। কতখানি সাহস হলে এই লোকটি এই কথা বলতে পারে? এর পেছনে নিশ্চয়ই একটা বড় পরিকল্পনা আছে, যে নেটওয়ার্ক ভাঙতে গেলে শুধু সরকারের নয়, সাধারণ জনগণের, বিশেষ করে পশ্চিমবাংলার হিন্দু বাঙালিকে আমি বলবো যে আর কতদিন আপনারা ঘুমোবেন? এবার আপনার দরজায় কিন্তু যখন জঙ্গি আঘাতটা করবে তখন কিন্তু পালিয়ে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। এদের তো প্ল্যান ছিল, আমি একটু দীপাঞ্জন বাবুর কাছে আসি। এদের প্ল্যান ছিল, আমরা যেরকম জানতে পারছি বেঙ্গল এসটিএফ এর জেরায় এই সাদরাদি বলেছে যে এখানে নাকি প্ল্যান ছিল একটা 26-11-র মতো নাশকতা করার। আমি 26-11-র মতো ঘটনা কিভাবে ঘটানো হবে বা কি পরিকল্পনা কি ছক রয়েছে তার পাশাপাশি আমি বলি কি প্রত্যেক মুহূর্তে, কিছুক্ষণ আগে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করার পর তিনি বলেছেন যে কোথায় কোন মাদ্রাসায় কি সিলেবাস পড়ানো হবে তিনি জানতে রাজি নন, তিনি সেখানে ইন্টারফেয়ার করবেন না। যদি কেউ রেজিস্ট্রেশন চায় তাহলে রেজিস্ট্রেশন দেওয়া হবে। অথচ যে খবর পাচ্ছি আমরা বাংলাদেশে যে ভাঙচুর চলছে এই লাস্ট 3 দিন ধরে, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, সেখানে আগুন লাগানো হয়েছে, সেখানে প্যালেস্টাইনের ফ্ল্যাগ উড়েছে এবং তার সামনে দাঁড়িয়ে যে উল্লাস, যে নারকীয় উল্লাস, সেই সমস্ত ভিডিও দফায় দফায় যখনই ধরনের কোনো ঘটনা হয়, এমনকি যখন 5ই আগস্টের পরে পুলিশদেরকে মেরে ঝুলিয়ে নগ্ন করে টাঙিয়ে দেওয়া হয়েছিল ব্রিজের নিচে, সেই সময়কার ভিজুয়াল পর্যন্ত নাকি মোবাইলে দেখানো হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের করার কথা, এটাই হচ্ছে আমাদের সিলেবাস, এটাই আমাদের করতে হবে। ছোট ছোট 5 বছর 7 বছর বাচ্চাদেরকে মগজ ধুলাইয়ের কাজ চলছে। এগুলো কি কোনোভাবে প্রশাসন, সরকার কেউ কিছু জানতে পারছে না? নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। দীপাঞ্জন বাবু। ওকে স্বর্ণালী, আমি কতগুলো তথ্য দিই বাট খুব তাড়াতাড়ি। এক, তোমার মনে আছে জাসিমউদ্দিন রহমানের যেদিন ভিডিও ব্রেক করেছিল রিপাবলিক বাংলায়, আমি সেদিন ছিলাম, সম্ভবত ওটা অগাস্টের 16 অথবা 17ই আগস্ট। আমি সেদিন বলেছিলাম, আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী নাকি ভবিষ্যতের পূর্ব খোরাসান বা স্বাধীন ইস্ট পাকিস্তানের রাষ্ট্রপতি, আমি জানি না, খুব ক্লিয়ার নয় ব্যাপারটা, কিন্তু এখন আপাতত বাংলার মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম যে একজন টেরোরিস্ট অন্য বিদেশ রাষ্ট্রে বসে কিছুই বলতে পারে, কিন্তু আপনি, আপনার প্রশাসন, আপনার রাজনৈতিক দল তৃণমূল, বহু মুখপাত্র রয়েছে, এই মুখপাত্র বা কোন পুলিশ অফিসার, এসটিএফ এ দুর্বিনীত গোয়েল, কেউ একজন এটার প্রতিবাদ করুন। এখনো অব্দি আমি গুনেছি 174 দিন, সম্ভবত এখনো অব্দি রিজয়েন্ডার আসেনি এটা সম্পর্কে, চুপ করে বসে গেছে। এক। দ্বিতীয়, তুমি খারিজি মাদ্রাসার কথা বলছো, খারিজি মাদ্রাসা তথ্য দিয়ে বলছি, পুরো পাকিস্তান সরকার, শাহবাজ শরীফের সরকার, তার অত্যন্ত চিন্তিত, কারণ আমেরিকা থেকে ওদের কাছে স্পেসিফিক ইনপুট এসেছে। পাকিস্তানে খারিজি মাদ্রাসার সংখ্যা এখন অব্দি মোটামুটি 25 থেকে 30 হাজারের মতো পুরো পাকিস্তান, এবং তারাই খারিজি মাদ্রাসা বন্ধ করতে বাধ্য, কারণ আমেরিকা প্রেশার দিচ্ছে, নাহলে ব্ল্যাক লিস্টেড হবে পাকিস্তান। আর আমাদের পশ্চিমবঙ্গে অন রেকর্ড একটি টিভি চ্যানেলে, যেটা আর্কাইভে পাবে, হুমায়ুন কবির, তৃণমূলের দুর্দান্ত সব দোর্দণ্ড ইত্যাদি প্রভৃতি এমএলএ ভরতপুরে, হুমায়ুন কবির কি বলেছেন যে 2011 অব্দি বাংলাতে প্রায় 12-14 হাজার খারিজি মাদ্রাসা ছিল, এবং উনি স্বীকার করেছেন অন ক্যামেরা যে 2011-র পরে তৃণমূল জমানায় আরো বেশ কিছু হাজার বেড়েছে, এবং এদের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের মতো জায়গায় একটা রাষ্ট্রে, সেখানে 25,000 খারিজি মাদ্রাসা, আর 2011 অব্দি এবং তারপরে এত দুর্দান্ত একটা আবহাওয়ায়, আমি ধরে নিচ্ছি ওটা 25,000। পাকিস্তান রাষ্ট্রে 25,000 খারিজি মাদ্রাসা, আমাদের গর্বের পশ্চিমবঙ্গে 25,000 খারিজি মাদ্রাসা, যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেগুলোকে রেগুলারাইজ করবে। আমি এখানে শঙ্কুদেব বাবু আছেন, আমি শঙ্কুদেব বাবু আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা তো ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল, আপনারা আর কবে রাস্তায় নামবেন? এই খারিজি মাদ্রাসাগুলোকে যদি অথরাইজ করা হয়, রেজিস্ট্রেশন করা হয়, তাদের টাকা দেওয়া হবে, আমার আপনার করদাতাদের টাকা খারিজি মাদ্রাসায়। এখন ব্যাপার হচ্ছে কি জানো তো, একটা টার্মিনোলজি আছে জানো তো, যেটা তুমি বলছিলে আমি দেখছিলাম,
যে এই সরকার কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিছু করবে? না, কারণ এই সন্ত্রাসবাদীরা এখন সরকারি সন্ত্রাসবাদী হয়ে গেছে, তৃণমূলের সরকারের সরকারি সন্ত্রাসবাদী না। আমি এটা বারবার বলছি, সাংবাদিক বন্ধু যিনি আছেন রক্তিমবাবু উনিও বলছেন, বাঙালি এখনো ঘুমিয়ে রয়েছে। আমরা বারবার করে বলছি, আমি তোমাদেরও বলি, স্বর্ণালী, তুমি, অনির্বাণ, ময়ূক, তোমরা একটু সাবধানে থাকবে, ডোন্ট আন্ডার এস্টিমেট। এই জসিমউদ্দিন রহমানের যে রাইট হ্যান্ড জাকিরুল্লাহ, তাকেও কিন্তু বাংলাদেশ থেকে জেল থেকে বার করা হয়েছে, এবং এই জাকিরুল্লাহ 7 জনের যে ব্লগারের হত্যা, তার জন্য সরাসরি সে এক্সিকিউট প্ল্যান করেছে। এবং জাকিরুল্লাহ পশ্চিমবঙ্গে যারা আওয়াজ ওঠাচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তাদের হত্যার করছে, এবং তাদের মধ্যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।